আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। সাথে আছি আমি তৌহিদুল ইসলাম নীরব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 বোর্ড প্রশ্ন সমাধান। ঢাকা বোর্ড 2023 বোর্ড প্রশ্ন সমাধান। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতে আমি একটু বলে দেই, আজকের ক্লাসটি হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো ভালোভাবে বোঝার জন্য এবং ব্যাংক সমন্বয় বিবরণীর প্রস্তুতিকে পাকাপোক্ত করার জন্য আজকের এই ক্লাসটি কিন্তু আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং ক্লাস করার পর কোথাও যদি মনে হয় কোনো সমস্যা আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রিয় শিক্ষার্থী, আর বেশি সময় ক্ষেপণ না করে আমি প্রবেশ করছি প্রশ্নে। মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল 42,000 টাকা। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। লেনদেন নাম্বার 1, 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। লেনদেন নাম্বার 2, 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয় নাই। লেনদেন নাম্বার 3, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয় নাই। লেনদেন নাম্বার 4, ব্যাংক কর্তৃক 10,000 টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই। লেনদেন নাম্বার 5, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই। লেনদেন নাম্বার 6 এবং সর্বশেষ লেনদেন, ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। এই ছিল আমাদের 6টা লেনদেন। এখন আমরা দেখব প্রশ্নগুলোর মধ্যে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত। খ নাম্বার প্রশ্নে চেয়েছে 3 নং, 4 নং, 5 নং ও 6 নং দফার জাবেদা দাখিলা দাও। গ নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো বা তৈরি করো। এই ছিল কিন্তু আমাদের টোটাল প্রশ্ন। এখন আমরা ক নাম্বার প্রশ্নটা একটু দেখি এবং সমাধানের দিকে চলে যাই। ক নাম্বার প্রশ্নে আমাদের বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত। ব্যাংক বিবরণীতে বা পাস বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, উত্তরের দিকে যাওয়ার আগে আমাদের প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। উত্তরের দিকে অগ্রসর হওয়ার আগে আমাদের প্রশ্নটা কি বলেছে এটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে। আমাদের এই প্রশ্নের মধ্যে বলেছে ব্যাংক বিবরণী বা পাস বই, অর্থাৎ ব্যাংকের কাছে যেটা থাকে, ব্যাংকের কাছে যে বইটা থাকে তাকে কি বলে, তাকে ব্যাংক বিবরণী অথবা পাস বই বলে। ব্যাংক বিবরণী অথবা পাস বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সমাধানের দিকে যাব। তো কোন কোন লেনদেন গুলো আসবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই 6টা লেনদেনের মধ্যে আপনি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার লেনদেনটার দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কি বলা হয়েছে। 1 নাম্বার লেনদেনে বলা হয়েছে 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। 15,000 টাকার একটি ইস্যুকৃত চেক এখনো পরিশোধের জন্য কি করা হয় নাই, ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। যেহেতু এটা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তার মানে এইটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। যেহেতু এটা পরিশোধের জন্য ব্যাংক বিবরণীতে লেখা হয়, ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে এটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমাদের এই 1 নাম্বার লেনদেনটা কি হবে, এখানে আসবে। 1 নাম্বার লেনদেনটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আবার 2 নাম্বার লেনদেনের মধ্যে বলা হয়েছে 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয় নাই, যা এখনো আদায় হয় নাই। দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা আদায় করার জন্য একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক কর্তৃক সেটা কি হয়নি, আদায় হয়নি। যেহেতু ব্যাংক কর্তৃক চেকটার আদায় হয়নি, সেহেতু কি হবে না, এটা ব্যাংক বিবরণীতে লেখা হবে না। যেহেতু আদায় হয়নি সেহেতু ব্যাংক বিবরণীতে লেখা হবে না, বা ব্যাংক বিবরণীতে লেখার কোনো প্রশ্নই আসে না। তার মানে আমরা এখানে এই 6টা লেনদেনের মধ্যে 2টা লেনদেন পেলাম যেগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি।
1 নাম্বার এবং 2 নাম্বার লেনদেন। আমরা সমাধানের দিকে চলে যাব। ক নাম্বার, কি লিখবো? ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক যা আদায়ের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ইস্যুকৃত চেক যা আদায়ের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। টাকার পরিমাণ কত? 15,000 টাকা। তো আমরা লিখে দিই 15,000। ওকে। 2 নাম্বার লেনদেনটা কি? আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এই দুইটাকে আমরা যোগ করে দিব 35,000 টাকা। 35,000 টাকা। তো এটাই কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ। মোট। তো প্রিয় শিক্ষার্থী, এই 35,000 টাকাই কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এই 35,000 টাকাই ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এটা আমরা আরেকটা আবার আলোচনাটা রিপিট করি। সেটা হচ্ছে, প্রথম লেনদেনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে? প্রথম লেনদেনের ক্ষেত্রে ঘটনা ঘটেছে, আমরা ইস্যু করেছি একটা চেক, ইস্যুকৃত একটা চেক, যেটা এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আমরা একটা চেক ইস্যু করেছি যা কি এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তো যেহেতু এটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, সেহেতু এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করার বা লেখার কোনো প্রশ্নই ওঠে না। আবার 2 নাম্বার লেনদেনে বলেছে, আমরা আদায়ের জন্য একটা চেক জমা দিয়েছি ব্যাংকে। আমরা আদায়ের জন্য একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, যেটা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। যেহেতু ব্যাংক কর্তৃক চেকটা টাকা আদায় হয়নি, সেহেতু এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ এটাও ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তো আমরা মোট টাকার পরিমাণ পেলাম কত? 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে বলা হয়েছে 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং দফার জাবেদা দাখিলা দিতে। তো আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং লেনদেনের। 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং দফার জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই আমাদের অঙ্কের সমাধানে। 3 নং দফার মধ্যে বলা হয়েছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো আমরা এটার জাবেদা করব। তো এখানে আমাদের লেনদেনটা কি? এখানে আমাদের লেনদেনটা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করা হয়েছে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করার ফলে আমাদের কি বৃদ্ধি পেয়েছে? আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। আর কি বৃদ্ধি পেয়েছে? আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়টা কি? লভ্যাংশ হিসাব।
বা প্রাপ্ত লভ্যাংশ হিসাব। তাহলে আমাদের জাবেদাটা কি, 3 নং জাবেদাটা কি আমাদের? 3 নং জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। কারণ এর ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হচ্ছে ব্যাংক, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয় হচ্ছে লভ্যাংশ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমরা করে ফেলি আমাদের এটা 3 নং জাবেদাটা। তারিখ দিব 2022 ডিসেম্বর 31। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা আদায় করেছে? 5,000 টাকা। তো ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা। এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়টা কি? প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন আমরা একটা ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা লিখে দেই। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। আমরা ব্যাখ্যাটা লিখে দেই। আদায় শেষ, আমাদের ব্যাখ্যা লেখা শেষ, আমাদের প্রথম জাবেদাটাও শেষ। আমরা চলে যাব আমাদের 4 নং দফায়। 4 নং দফার মধ্যে বলা হয়েছে ব্যাংক কর্তৃক 10,000 টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই। ব্যাংক কর্তৃক 10,000 টাকার প্রদেয় বিল পরিশোধ। এখন এই লেনদেনটার মধ্যে কি হয়েছে আমরা একটু দেখি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে। প্রদেয় বিল হচ্ছে আমাদের একটা চলতি দায়। প্রদেয় বিল হচ্ছে আমাদের একটা চলতি দায়। এখন এই প্রদেয় বিল পরিশোধ করার ফলে আমাদের দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে বা কমলে ডেবিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমলে বা হ্রাস পেলে ডেবিট, আমরা এটা জানি। তো এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের দায় কমেছে, হ্রাস পেয়েছে। তার মানে প্রদেয় বিল হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ডেবিট। কারণ এখানে আমাদের চলতি দায়, এখানে আমাদের দায় হ্রাস পেয়েছে। প্রদেয় বিল হচ্ছে আমাদের একটা চলতি দায়, এখানে আমাদের দায় কি হয়েছে? আমাদের দায় হ্রাস পেয়েছে। দায় কমলে ডেবিট, তার মানে প্রদেয় বিল হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ডেবিট। প্রদেয় বিল হিসাব ডেবিট 10,000 টাকা। এবং আমাদের একটা সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদটা কি? সম্পদটা হচ্ছে ব্যাংক হিসাব। সম্পদটা কি? ব্যাংক হিসাব। কারণ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলকে পরিশোধ করা হয়েছে, তার মানে আমাদের এখানে দায় কমেছে এবং সম্পদ কমেছে। দায় কমলে ডেবিট এবং সম্পদ কমলে ক্রেডিট। দায় কমলে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। তার মানে এখানে আমাদের একটা দায়ও কমেছে, আমাদের একটা দায় সম্পদ কমেছে। ঠিক আছে, দায় কমেছে এবং সম্পদ কমেছে। তো দায় কমলে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। ব্যাখ্যা লিখব, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, বিল
পরিশোধ। ওকে, আমাদের 2 নাম্বার জাবেদা শেষ। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় জাবেদায়, অর্থাৎ 5 নং দফায়। 5 নং দফায় বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে। এর মানে হচ্ছে আমাদের ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 2500 টাকা। এর সাথে সাথে আমাদের একটা সম্পদ কমেছে। সম্পদটা কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। আমাদের একটা কি কমেছে? আমাদের একটা সম্পদ কমেছে। সম্পদটা কি? প্রাপ্য হিসাব বা দেনাদার। ঠিক আছে, তো সম্পদ কমলে ক্রেডিট, সম্পদ কমলে ক্রেডিট, তার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 2500 টাকা। ওকে, ব্যাখ্যা লিখি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়, প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়। শেষ। আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই 5 নম্বর দফাটা। এখন আমাদের 6 নং দফার মধ্যে 6 নং দফার মধ্যে বলা হয়েছে যে ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন করায় আমাদের কি ঘটনা ঘটেছে? এখানে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আমাদের ব্যয়টা কি? আমাদের ব্যয়টা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। তো আমরা লিখে নেই ব্যাংক ব্যাংক চার্জ হিসাব ডেবিট। কত টাকা? 500 টাকা। তো আমাদের একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর কি হয়েছে? আমাদের একটা সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদটা কি? সম্পদটা হচ্ছে ব্যাংক হিসাব। সম্পদটা কি? ব্যাংক হিসাব। কেন? কারণ আমাদের এই 500 টাকা চার্জ হিসেবে আমাদের ব্যাংক থেকে কেটে নিয়েছে। এই 500 টাকা চার্জ হিসেবে আমাদের ব্যাংক থেকে কেটে নিয়েছে। এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদটা কি? ব্যাংক হিসাব। সম্পদটা কি? ব্যাংক হিসাব। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট 500 টাকা। ওকে, ব্যাখ্যা লিখে নেই। ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হয়েছে। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হয়েছে। তো আমরা কিন্তু যে 4টা দফার জাবেদা করতে বলা হয়েছিল, আমরা কিন্তু 4টা দফার জাবেদা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে সবার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স মোতাবেক আমরা কার মতো হব। আমাদের এই অঙ্কের ব্যালেন্স মোতাবেক বা উদ্ধৃত্ত মোতাবেক আমরা কার মতো
হব। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই অঙ্কের উদ্ধৃত বা ব্যালেন্সটা একটু দেখে নিই। আমাদের এই অঙ্কের ব্যালেন্সে বলা হয়েছে মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল 42,000 টাকা। মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল 42,000 টাকা। অর্থাৎ এটা এই উদ্ধৃতটা কি, আমাদের এই উদ্ধৃতটা হচ্ছে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। ব্যাংক বই মোতাবেক ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। ব্যাংক জমার উদ্ধৃত, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, ঠিক আছে? এটা কি আমাদের ব্যালেন্স। কি বলা হয়েছে, মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল 42,000 টাকা। এই কথাটাকেই কিন্তু প্রিয় শিক্ষার্থী একটু বড় করে লেখা হয়েছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু বড় করে লেখা হয়েছে, যাতে স্টুডেন্টরা কি হয়ে যায়, স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। এই যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, এই কথাটাকেই কি এখানে বড় করে লেখা হয়েছে। তো আমাদের ব্যালেন্স কি, আমাদের ব্যালেন্স হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যদি আমার বেসিক ক্লাসটি করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে এই ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত যদি দেওয়া থাকে তাহলে আমরা কার মতো হব বা কে আমার মতো হবে, এটা কিন্তু আপনারা জেনে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত যদি থাকে তাহলে ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এই উদ্ধৃত থাকলে ব্যাংক আমার মতো হবে। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা প্রথমে আমাদের ব্যালেন্সটি লিখে নিব। আমাদের ব্যালেন্স কি আছে, আমাদের ব্যালেন্স হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। তো ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত কত, 42,000 টাকা। আমরা বসায় দিব 42,000 টাকা। এখন আমরা চলে যাই লেনদেনগুলোর মধ্যে। 1 নম্বর লেনদেনে বলা হয়েছে 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। 15,000 টাকার একটি ইস্যুকৃত চেক এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। সুপ্রিয় শিক্ষার্থী, সবসময় মনে রাখবেন, একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। তো এখন এই অঙ্কের মধ্যে ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে, অর্থাৎ ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। এখন এখানে ঘটনা কি হয়েছে দেখেন, একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। তো এই চেকটা ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলেছিলাম, অর্থাৎ আমাদের নগদান বইতে কম আছে এবং ব্যাংকে বেশি আছে, ব্যাংকে বেশি আছে। যেহেতু চেক ইস্যু করার সাথে সাথে আমরা নগদান বইতে কমিয়ে ফেলি, তার মানে আমাদের নগদান বইতে কম আছে। আর যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, যেহেতু ব্যাংক কর্তৃক পাওনাদারকে টাকাটা পরিশোধ করা হয়নি, সেহেতু ব্যাংকে বেশি আছে, ব্যাংকে বেশি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা রিপিট করছি, এটা যেহেতু ইস্যু করার সাথে সাথে আমরা নগদান বই থেকে কমিয়ে ফেলি, সেহেতু নগদান বইতে কম আছে। আর যেহেতু ব্যাংক পরিশোধ করেনি পাওনাদারকে, ব্যাংক যেহেতু পাওনাদারকে টাকাটা পরিশোধ করেনি, তার মানে ব্যাংকে বেশি আছে, ব্যাংকে বেশি আছে। তার মানে আমরা কি পেলাম, নগদান বইতে কম আছে, ব্যাংক বইতে বেশি আছে। এখন এই অঙ্কে ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে, অর্থাৎ ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। এখন
ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো আমার সাথে মিলাতে হলে বা নগদান বইয়ের সাথে মিলাতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু ব্যাংকে বেশি আছে এবং নগদান বইতে কম আছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এটা কিসের আইটেম? এটা বিয়োগের আইটেম। বিয়োগ 1 নাম্বার, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখানে আমাদের যেহেতু বিয়োগের 1 নাম্বার আইটেম, এটা আমরা এখানে 1 দিয়ে দিব। যেহেতু এটা বিয়োগের 1 নাম্বার আইটেম, সেহেতু আমরা এখানে 1 দিয়ে দিব। টাকার পরিমাণ 15,000 টাকা। 15,000 টাকা। আমরা একটার কাজ করলাম। এখন দেখি আমাদের পরবর্তী লেনদেনে কি বলা হয়েছে। পরবর্তী লেনদেনে বলা হয়েছে 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনো আদায় করা হয় নাই। 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো ব্যাংক করতে কি হয় নাই? আদায় হয় নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় মনে রাখবেন, একটা চেক যখন আমরা আদায়ের জন্য জমা দেই, একটা চেক যখন আমরা আদায়ের জন্য জমা দেই, তখন জমা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি। আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি। কিন্তু এখানে কি হয়েছে? আমরা আমাদের নগদান বইতে বাড়িয়েছি ঠিকই, কিন্তু ব্যাংক কি করেনি? ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে ব্যাংকে বাড়েনি, ব্যাংকে বাড়েনি। তার মানে আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলেছি, কিন্তু ব্যাংকে বাড়েনি। তার মানে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে নগদান বইতে বেশি আছে, ব্যাংকে কম আছে। নগদান বইতে বেশি আছে, ব্যাংকে কম আছে। তো ব্যাংক তো আমার মতো হবে। ব্যাংক যেহেতু আমার মতো হবে, তো ব্যাংকের কি করতে হবে? ব্যাংকের বাড়াতে হবে, যোগ করতে হবে। ব্যাংকের কি করতে হবে? যোগ করতে হবে। কারণ নগদান বইতে বেশি আছে, ব্যাংকে কম আছে। তো এটা কিসের আইটেম? এটা যোগের আইটেম। এক নাম্বার, আদায়ের জন্য জমাকৃত চেক। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায় হয়নি। এটা যোগের 1 নাম্বার আইটেম, তাই এখানে দিব 1। এখানে দিব 1। টাকার পরিমাণ কত? 20,000 টাকা। 20,000 টাকা। আমরা দেখি আমাদের পরবর্তী লেনদেনে কি বলেছে। আমাদের 3 নাম্বার দফায় বলা হয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক লভ্যাংশের 5,000 টাকা আদায় করা হয়েছে, তার মানে ব্যাংকে বেশি আছে। আর সেটা যেহেতু নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদান বইতে কম আছে। অর্থাৎ ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। এখন ব্যাংক যেহেতু আমার মতো হবে বা নগদান বইকে অনুসরণ করবে, তাহলে নগদান বইয়ের মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে? ব্যাংকের বিয়োগ করতে হবে। কারণ এটা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করা হয়েছে, তার মানে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদান বইতে কম আছে। ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। এখন ব্যাংক তো আমাকে অনুসরণ করবে বা ব্যাংক আমার মতো হবে, অর্থাৎ ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। তার মানে আমার মতো হতে হলে ব্যাংককে কি করতে হবে? ব্যাংকে বিয়োগ করতে হবে বা কমাতে
হবে। তার মানে এটা কিসের আইটেম? এটা বিয়োগের আইটেম। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এটা যেহেতু আমাদের বিয়োগের 2 নাম্বার আইটেম, তাই আমরা এখানে 2 দিব। টাকার পরিমাণ 5,000 টাকা। 5,000 টাকা। বাস, শেষ হয়ে গেল আমাদের 3 নাম্বার দফার কাজ। এখন আমরা চলে যাব 4 নাম্বার দফায়। কি বলা হয়েছে 4 নাম্বার দফায়? 4 নাম্বার দফায় বলা হয়েছে ব্যাংক কর্তৃক 10,000 টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলকে পরিশোধ করা হয়েছে, তার মানে ব্যাংক কমে গিয়েছে, ব্যাংক কমে গিয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। সেটা নগদান বইতে লেখা হয় নাই। তার মানে ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে। ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে। তো ব্যাংক আমার মতো হবে। আমার মতো হতে হলে বা নগদান বইয়ের মতো হতে হলে ব্যাংকের কি করতে হবে? ব্যাংকের যোগ করতে হবে, বাড়াতে হবে। যেহেতু ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে, আমার মতো হতে হলে ব্যাংকের যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম? যোগের আইটেম। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। এটা যেহেতু যোগের 2 নাম্বার আইটেম, তাই আমরা এখানে 2 লিখব। টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণটা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, 10,000 টাকা। টাকার পরিমাণটা 10,000 টাকা। তো এখানে দিব কত? 10,000 টাকা। বাস, লিখে দিলাম 10,000 টাকা। এরপরের দফা আমাদের কি বলা হয়েছে? এরপরের দফায় বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই। তার মানে ব্যাংকে বেশি আছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা আদায় হয়েছে, তার মানে ব্যাংকে বেশি আছে। নগদান বইতে যেহেতু লেখা হয় নাই, নগদান বইতে কম আছে। এখন ব্যাংক কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে বা নগদান বইয়ের মতো হবে। তো ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো আমার মতো হতে হলে বা নগদান বইয়ের মতো হতে হলে ব্যাংকে কি করতে হবে? ব্যাংকে কমাতে হবে, ব্যাংকে কমাতে হবে বা বিয়োগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম? বিয়োগের আইটেম। 3 নাম্বার। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব বের নিকট হতে আদায়, নিকট হতে আদায়। $2,500। এখানে প্রিয় শিক্ষার্থী, দফাগুলো দফা এখানে হবে দফাগুলোর নাম্বার, দুঃখিত, এখানে হবে দফাগুলোর নাম্বার। দফাগুলোর নাম্বার দিয়ে দিব এখানে। এটা হচ্ছে দফা নাম্বার 2। এটা হচ্ছে দফা নাম্বার 4 এবং এটা দফা নাম্বার 1 ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এটা হচ্ছে দফা নাম্বার 3 এবং
সর্বশেষ আমরা যেটা করলাম সেটা হচ্ছে দফা নাম্বার 5, দফা নাম্বার 5, 2500 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ যেইটা আছে, দফাটা আছে 6 নাম্বার দফা। কি বলা হয়েছে? ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে, তার মানে ব্যাংক কি করেছে? ব্যাংক কমিয়েছে। ব্যাংক কমিয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদান বইতে লেখা হয়নি, যেহেতু নগদান বইতে কমানো হয়নি, নগদান বইতে বেশি আছে। ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে, তার মানে ব্যাংকে কম আছে, ব্যাংকে কম আছে, কিন্তু সেটা নগদান ভুক্ত করা হয়নি, তার মানে নগদান বইতে বেশি আছে। তো ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। তো নগদান বইয়ের মতো হতে হলে বা আমার মতো হতে হলে ব্যাংকে কি করতে হবে? ব্যাংকে বাড়াতে হবে, যোগ করতে হবে। ব্যাংকে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এটা যোগের আইটেম। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য। এটার দফা নাম্বার কত? দফা নাম্বার হচ্ছে 6। টাকার পরিমাণ কত? 500 টাকা। টাকার পরিমাণ 500 টাকা। আমরা কিন্তু আমাদের 6টা দফাই যোগ বিয়োগের মধ্যে বসিয়ে নিলাম। যেগুলো যোগের আইটেম যোগে বসালাম, যেগুলো বিয়োগের আইটেম বিয়োগে বসালাম। এখন আমরা যোগ বিয়োগের কাজটা করব। আমাদের এখানে হচ্ছে 30,500 টাকা। 30,500 টাকা যোগের হচ্ছে কত? 30,500 টাকা। তো আমরা এটা যোগ করব, এটা যোগ করব। তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে 72,500 টাকা। 72,500 টাকা। এখন বিয়োগের আইটেমগুলোকে আমরা এখানে বসাই। বিয়োগের আইটেমের মোট হচ্ছে 22,500 টাকা। 22,500 টাকা। তো 72,500 টাকা থেকে যদি 22,500 টাকা আমরা বাদ দেই, তাহলে আমাদের থাকছে কত টাকা? 50,000 টাকা। আমরা ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। নগদান বই মোতাবেক, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। তবুও যদি কোথাও বুঝতে কোনো প্রকার সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তো আজকে এই ব্যাংক সমন্বয় বিবরণী কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদুল ইসলাম নীরব, ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।